নমস্কার। কথায় কথায় না বলা কথা। ফ্রেন্ডস টিভি নিবেদিত এই প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগত। আসলে কথার উপর কেবল কথা সিলিং ছুঁতে চায়। সেই সিলিং ছুঁতে চাইবার প্রত্যাশায় আমাদের বারবার ছুটে চলা। আর সেই ছুটে চলার সঙ্গী হিসেবে আজকের আমার সঙ্গে ইনি রয়েছেন বাচিক জগতের এক অন্যতম নাম শ্রীমতী সুকন্যা রায় মহাশয়া। নমস্কার। নমস্কার। আপনাকে আমাদের এই কথায় কথায় না বলা কথা ইস্যুতে স্বাগত। ধন্যবাদ। প্রথমেই আমি চলে যাব আপনার কাছে, এই যে বাচিক, আসলে এত কিছু বিষয় থাকতে যে নাচ, গান, ছবি আঁকা, বাচিকটা কেন? আসলে এত কিছু থাকতে শেষমেশ এইখানে কেন? প্রথমত বলি, প্রত্যেকটা শিল্পই আমাদের মনের খুব কাছে অবস্থান করে। নাচ বলুন, গান বলুন, ছবি আঁকা বলুন, সব কিছুই, বা বিভিন্ন যন্ত্রসঙ্গীত চর্চা। কিন্তু কোথাও গিয়ে মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে কবিতা এমন একটি শিল্প, বহু প্রাচীন শিল্প। আমরা যদি বৈদিক যুগ থেকে শুরু করি, বৈদিক যুগে আমাদের কিন্তু এই শিল্পটাকে এই সংস্কৃত ভাষায় উচ্চারণ করা হতো। তাই এটি বহু প্রাচীন একটি শিল্প, সব শিল্পের আগে এই শিল্পটি। এবং আমি কেন এটিকে বেছে নিয়েছি তার কারণ আমার মনে হয়েছে সবথেকে বেশি অনুভূতি, সবথেকে বেশি নিজের মনের কথাকে ব্যক্ত করা দর্শকের সামনে, কবির মনের যে কথাগুলো থাকে সেগুলোই তো কবিতা আকারে ছাপা হয়। সেই শব্দগুলোকে উচ্চারণ করে কবির মনের ভাবকে যথাযথভাবে আমরা যে দর্শকের সামনে উপস্থাপন করি এবং চেষ্টা করি একটা ছবি আঁকার মতো করে তার চোখের সামনে দৃশ্যটাকে ফুটিয়ে তুলতে, এর থেকে ভালো শিল্প আমার মনে হয় না আর কিছু আছে বললে। আসলে শিল্প সত্তা বা শিল্পীর যে দৃষ্টিকোণ, যে চিন্তা ভাবনা, তার একটা গূঢ়তম মাধ্যম কিন্তু এই বাচিক শিল্প অর্থাৎ কবিতা, বা আমরা যেটাকে বলি আবৃত্তি। আর সেই আবৃত্তির ডালি নিয়ে আমরা আজকে রয়েছি আপনাদের সঙ্গে। আসলে রবি মাস চলছে, আসলে আমাদের সারা বছর রবি মাস চলবার কথা। একদমই রবীন্দ্রনাথ তাই। আমাদের শিরায় ধমনীতে মিশে রয়েছে। আমি প্রথমেই অনুরোধ করব রবীন্দ্রনাথ দিয়েই আজকের অনুষ্ঠানের অবশ্যই। শুভ সূচনা হোক এই পর্বে। কিছুদিন আগে আমরা কবিপক্ষ এখনো চলছে, কিন্তু রবীন্দ্র জন্ম মাস বৈশাখ মাস আমরা কিছুদিন আগেই পেরিয়ে এসেছি। তাই কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার প্রথম আজকের নিবেদন আমি কবিতাটি। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটে বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখনো ফুটে উঠে হলো হাঁ। মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত।
বিশ্ব আমির রচনার আসরে হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর হাসি তার। মৃত্যুদূতের মতো গুঁড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান সাগরে পর্বতে। মর্তলোকের মহাকালের নূতন খাতায় পাতা ছুঁড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিন রাতের জমা খরচ। মানুষের কীর্তি হারাবে অমরতার ভার। তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং। মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রের আগুন লাজবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবিন বসে নীলিমাহীন আকাশে। ব্যক্তিত্বহারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে তখনই বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে? প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা ক, কথা ক। বলবেন, বলো তুমি সুন্দর। বলবেন, বলো আমি ভালোবাসি। এই কবিতাটা শুনতে শুনতে বা আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা হয়। আমি সেটা অবশ্যই দর্শক বন্ধুদের সঙ্গে একটু ভাগ করে নেব বিষয়টা। আসলে এই যে মর্ত্যলোকের যে খাতা একটা বিরাট শূন্য নামছে, দৈনন্দিন জীবনে এত ছাত্রছাত্রী, এত ছেলে মেয়ে ছুটছে, পড়াশোনা করছে, কোথাও কি গিয়ে কারো মনে হচ্ছে যে না, এই শিল্পচর্চা করা বা এই শিল্পীর একটা ভবিষ্যৎ? অর্থাৎ কবি চাইছেন বা অনেকেই লিখেছে, আমরা দেখেছি, কেউ ডাক্তার হতে চেয়েছিল, রেন চক্রবর্তী লিখছেন, কেউ মাস্টার, কেউ উকিল। ফলত অভিভাবক বা ছাত্রছাত্রী বা ছেলে মেয়েদের মহলে এই আবৃত্তির গ্রহণযোগ্যতা কোথাও কি গিয়ে মনে হয় যে শূন্য হচ্ছে বা হতে পারে? আসলে কি বলুন তো, মানে এখন বর্তমান প্রজন্মকে যখন দেখি তখন সত্যি বলতে কি খুব হতাশ লাগে। আগে যেটা হতো যে যতটা মানে আমাদের সময় বা তার পরবর্তীতেও আমরা যতটা শিল্পের প্রতি উৎসর্গীকৃত মন দেখেছি প্রত্যেকের ক্ষেত্রে, বা অনেকের ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে না হলেও এখনকার বাচ্চাদের অনেক বেশি মানে মনোনিবেশ তাদের পড়াশুনোর ক্ষেত্রে। মানে এর ক্ষেত্রে কি না, পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ সেটা খারাপ আমি একদমই বলছি না। জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে পড়াশোনাটা তো অবশ্যই প্রথমে নির্বাচনে থাকেই আমাদের। পড়াশোনা না করলে তো জীবনে এগোনো যাবে না। কিন্তু তার সাথে কোথাও যেন মনে হচ্ছে পড়াশোনাটাতেই তারা বেশি মনোনিবেশ করছে। শিল্পচর্চাটা করতে হয়, সবাই করছে, তাই করছে। এবার বিষয়টা দাঁড়াচ্ছে যে ধরুন আমার কোনো ছেলে মেয়ে, আমার ভাই বোন যারা আছে, তাদেরকে অভিভাবক মহলে অনেকে এটা মনে করেন, তাদের মতামত যে বিদ্যালয়ে যখন একটি ছাত্রছাত্রী পড়ছে তার ক্ষেত্রে আঁকাটা আনুষঙ্গিক হয়ে দাঁড়াচ্ছে। যেহেতু স্কুলে বিভিন্ন একদমই তাই, আঁকার স্কুলের পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা বা প্রজেক্ট। প্রজেক্টে আছে বলে। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে, সেই অঙ্গনে দাঁড়িয়ে বাচিক শিল্প আজকের দিনে দাঁড়িয়ে নিতান্ত কি
করতে হয় বলেই করা, আসলে নাকি কি বলুন চর্চার তো, জন্য করা? যখন আমার কাছেও বিভিন্ন স্টুডেন্টরা আসে ভর্তি হতে, তখন আমি প্রথমেই জিজ্ঞেস করি যে বাবা মার পছন্দে এসছে শিখতে, নাকি নিজের মনের একদমই তাগিদে তাই, সেটা এসছে। সবার আগে। আমি কোনোদিনই এটাই বিশ্বাস করি না, বা করবও না কখনো, যে শিল্প চর্চায় কোয়ালিটিটা মেনটেন করা উচিত, কোয়ান্টিটিটা নয়। বেশ, মানে আমরা চাইছি যে কতটা সে আত্মস্থ করতে পারছে নিজের একদম, মতো করে বিষয়টা। একদম। তার মানে সেই যখন ভর্তি করতে আসছে, তখন মায়েদের একটাই প্রশ্ন, যে বিভিন্ন স্কুলের যখন বিভিন্ন অনুষ্ঠান হয়, কম্পিটিশন হয়, তখন সেগুলোর জন্য প্রস্তুতি করে দেওয়া যাবে কিনা, আর সেই প্রস্তুতি করে দেওয়ার জন্য কবিতাটা শেখা, মানে বা শিখতে হয় তাই তাই শিখছে। তাই শিখছি, নিজের কোনো তাগিদটা নেই। না। আসলে বাংলা ভাষা আমাদের পিঠ ঠিকে গেছে দেওয়ালে, কথা পবিত্র সরকার অনেক আগেই বলেছে। অবশ্যই। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বাংলা ভাষা নিয়ে যারা কাজ করছেন প্রতিনিয়ত, যারা শুনছেন আমাদের ক্যামেরার না, ওই দিক সত্যি থেকে কথা বসে, বলতে কি বলুন তো, বাংলা ভাষা যে একদম পিঠ থেকে গেছে সেটা বলবো না আমি। এটা প্রত্যেক মানে মানুষই এটা আর কি ভাগ করা যেতে পারে এইভাবে, যে আমি যদি নিজে চাই আমার মাতৃভাষা বাংলা ভাষাকে আমি বাঁচিয়ে রাখবো, তাহলে আমি এরকমও ছাত্রছাত্রী দেখেছি আহ, অনেক, যে তারা ভালো ইংরাজি মাধ্যম স্কুলে পড়ার পরেও তারা খবরের কাগজটি খুব ভালো করে পড়তে পারে, করছে, বাংলা করছে। খবরের কাগজটি। আসলে অভিভাবকদের অনেক বেশি সতর্ক হতে হবে। আমার বাচ্চাকে যেমন আমি ইংরাজি মাধ্যম স্কুলে পড়াচ্ছি, ইংরাজি ভাষাটাকে যেমন রপ্ত করানোর চেষ্টা করছি, তেমনি আমাদের মাতৃভাষা বাংলা ভাষাটাকেও সমভাবে চেনানোর মানসিকতা অভিভাবকদের অবশ্যই থাকতে হবে। অবশ্যই। তো মানে এই বিষয়টার ক্ষেত্রে আমার মনে হয়, আমার সঙ্গে দর্শক বন্ধুরা এবং সহমত হবে, যে এই আবৃত্তির শিল্পটাকে নিয়ে ভাবা, এটাকে নিয়ে কাজ করবার একটা আলাদা উদ্যোগ অভিভাবকদের নিতে হবে, ঠিক। যাতে আগামী প্রজন্ম এই অবশ্যই মানে ধারাটাকে যাতে বজায় বজায় রাখতে রাখতে পারে। পারি, কারণ আমরা প্রত্যেকেই চাইবো যে আমাদের ভালোবাসার শিল্পটা যাতে ভবিষ্যৎ প্রজন্মের হাত ধরে আরো অনেক দূর এগিয়ে যায়। আমরা কখনোই কেউ চাইবো না আমাদের শিল্পটা শেষ হয়ে যায়, মানে আমি আর নজরুল, যেটার ধারক এবং বাহক হিসেবে একমাত্র বহন করতে পারে আগামী প্রজন্ম। একদমই তাই। কারণ নজরুল বলছেন যে মশা মেরে কামিছি দাগান বিপ্লব মারিয়াছি। অর্থাৎ অবশ্যই। মশা মারার জন্য যে কামান দিয়ে আমি যে বিপ্লব মারছি সেইটা না করে, ঠিক। আমার মনে হয় আদত যে উন্নতিটা, উন্নতি। আদত যে শিল্পের উৎকর্ষ চর্চাটা, ঠিক। সেইটাকে কোথাও না কোথাও গুরুত্ব দিতে হবে। অবশ্যই, আর অবশ্যই। অবশ্যই যখন নজরুলের প্রসঙ্গ এলো, ১২৫তম জন্মদিবস জয়ন্তী চলছে নজরুলের, সেই অনুরোধ নিয়ে আমি আবারও চলে যাব আপনার কাছে। এবার একটা নজরুলের যদি আমাদের দর্শক বন্ধুদের জন্য কিছু শোনান। হ্যাঁ, কবি কাজী নজরুল ইসলামের এবছর ১২৫তম জন্মজয়ন্তী চলছে। আমি ওনার সর্বহারা কাব্যগ্রন্থ থেকে সর্বহারা কবিতাটি বলছি। বেশ। ব্যথার সাঁতারে পানি ঘেরা চোরাবালির চর, হরে পাগল কে বেঁধেছিস সেই চরে তোর ঘর? শূন্যে তরিতে দেয় সারা, হাট তুলে দে সর্বহারা, মেঘে জননীর অশ্রুধারা ঝরছে মাথার পর, দাঁড়িয়ে তোরে ডাকছে মাটি দুলি তোর কর। কন্যারা তোর বন্যা ধারায় কাঁদছে উতরল, ডাক দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল। নাই রে মাঝি, নাই রে মাঝি, পাল তুলে তুই দে রে আজি, তুরঙ্গ ওই তুফানে তাজি তরঙ্গে খায় দোল। নাই রে মাঝি, আর কেন ভাই মায়ার নোঙর তোল। ভাঙন ভরা আঙনে তোর যাই রে বেলা যায়, মাঝি রে দেখ কুরঙ্গি তোর
কুলের পানে চা যায় চলে ওই সাথীর সাথী, ঘনাই কখন শাওনে রাতে, মাদুর ভরা কাঁদনে পাতে, ঘুমোস নে আর হার, ওই কাঁদনে বাঁধন ছিঁড়া এতই কিরে তাই। হীরামানিক চাষনিক তুই, চাষনি তো 7 ক্রোড়, একটি ক্ষুদ্র মৃতি পাত্র ভরা অভাব তোর। চাইলি রে ঘুম শ্রান্তি হরা, একটি ছিন্ন মাদুর ভরা, একটি প্রদীপ আলো করা, একটু কুটিরি তোর। আসলো মৃত্যু, আসলো জড়া, আসলো শিথিল চোর। মাঝিরে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল, শক্ত মাটির খাই হোক রক্ত পদতল। প্রলয় পথিকে চলবি ফিরি, দলবি পাহাড়ে কারণ গিরি, হাঁকছে বাদল ঘিরি ঘিরি, নাচছে সিন্ধু জল। চল রে জলের যাত্রী এবার, মাটির বুকে চল। চল রে জলের যাত্রী এবার, মাটির বুকে চল। মাটির সঙ্গে চলা, মাটির বুকে চলা, এটাই তো আমাদের পরম পাওয়া এবং চাওয়া তো বটেই। আর নজরুল যখন 125তম বর্ষে আমরা রয়েছি, নজরুলের অনেক কালজয়ী কবিতা তো আছেই আমাদের সঙ্গে, তবে একটা প্রেক্ষিত আমার কোনো একটা জায়গায় মনে হয়েছে যে বর্তমান প্রজন্মে যারা আবৃত্তি নিয়ে ভাবছে বা আবৃত্তি চর্চা করছে, সেই জায়গায় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ, নজরুল মানে ক্লাসিক্যাল যে সমস্ত আবৃত্তি আমরা করেছি বা করি, সেই প্রেক্ষিত থেকে অনেকটা মানে বেরিয়ে এসে তারা এমন একটা কবিতার ঘরানার দিকে এগোচ্ছে যেটা শ্রুতি দৃশ্য কাব্য এরকম কিছু একটা বিষয়ের উপর কাজ করছে তারা। কি মনে হয় যে আবৃত্তি শিল্পের যে বিশুদ্ধতা, সেটা কি এই শ্রুতি দৃশ্য কাব্যের জন্য কোথাও কি গিয়ে ব্যাহত হচ্ছে? না, সেটা আমি মনে করি না। কারণ দেখুন, পরিবর্তন তো সব শিল্পেরই দরকার। আগে যেটা হতো যে আমাদের কোনো আবহ ব্যবহার করা হতো না কবিতায়, শুধুমাত্র মাইক্রোফোনকে সঙ্গী করে আবৃত্তি বন্ধু কবিতা নিবেদন করতেন দর্শকদের কাছে। কিন্তু পরবর্তীতে যখন সেটিতে আবহ যোগ করা হয়, আমরা দেখেছি সেটি অনেক বেশি শ্রুতিমধুর হয়েছে আমাদের কাছে। এবং এখন যেটা শ্রুতি দৃশ্য এবং শ্রাব্য যেটা বলছেন, সেটা আরও অনেক বেশি। দেখুন, যত দিন যাবে তত পরিবর্তন আসবে। এই যে কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম যে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো অতটা মানে প্রথমে তো দেখুন আকর্ষিত হতে হবে, যে কোনো শিল্পের প্রতি প্রথমে আকর্ষণটা আমার বাড়তে হবে, তারপর ভালোবাসা তো অবশ্যই সবার প্রথম, ভালোবাসা, নিষ্ঠা, সততার সাথে শিল্প চর্চা তো করতেই হবে, কিন্তু আমাকে তো আকর্ষণও বোধ করতে হবে। না, আমি আরেকটা কঠিন প্রশ্নের দিকে একটু ঠেলে দেব। অবশ্যই। সেটা হচ্ছে যে আবৃত্তি আমরা যেটা চর্চা করছি আর কি, সেখানে যারা আবৃত্তি চর্চা করছেন, প্রথিতযশা আবৃত্তি শিল্পীরা মনে করছে যে আবৃত্তিতে বা কোনো একটা শিল্পে যখন আমি অন্য কোনো আনুষঙ্গিক শিল্পকে তার সঙ্গে ঢোকাচ্ছি, কোথাও কি গিয়ে মনে হচ্ছে না সেই শিল্পটা পঙ্গু হয়ে যাচ্ছে, যার জন্য আমার মনে হতে পারে যে না, আবৃত্তিতে সুর দেওয়া মানে তথাকথিত আবহর যে প্রক্ষেপণ আপনি একটু আগে বললেন, সেটা কোনো জায়গায় গিয়ে যে ধরুন যেভাবে আমরা বিদ্রোহী শুনেছি কাজী সব্যসাচীর কণ্ঠে, সেই ক্লাসিক্যাল যে ঘরানাটা, মানে আমি বলতে চাইছি এক কথায় বলতে গেলে নো মিউজিক ইজ দ্য বেস্ট মিউজিক, সেই বিষয়। কারণ এখন অনেক অভিভাবক হয়তো বলেন শিক্ষক বা শিক্ষিকাদের, আচ্ছা স্যার, আপনি কি আবহ দিয়ে আমার ছেলে বা মেয়েকে তৈরি করতে পারবেন এই ক্ষেত্রে? তা এটা কতটা গ্রহণযোগ্যতা পাবে আগামী দিনে? আগামী দিনে গ্রহণযোগ্যতা পাবে,
এবং বেশি মাত্রাতেই গ্রহণযোগ্যতা পাবে। আমি কখনোই এটা বলবো না। দেখুন, আগেকার দিনে যারা আবৃত্তি করতো, তারা যেরকম শুধুই মাইক্রোফোনে আবৃত্তি পরিবেশন করতো, কোনো রকম আবহ প্রক্ষেপণ ছাড়া, শব্দ প্রক্ষেপণ ছাড়া, তখন সেটা যতটা শ্রুতিমধুর ছিল, আবহ যোগ করার সাথে সাথে সেটা ততটা যে শ্রুতিমধুর, মানে সেটা যে হারিয়ে গেছে, আমি সেটা একদমই বলবো না। বরং আমি ওই যে কিছুক্ষণ আগে বললাম যে পরিবর্তন সব শিল্পেই আসা দরকার। যখন একটি মানুষ গান গাইছে, গানের প্রসঙ্গ দিয়েই যদি আমি বোঝাই, যখন একটি মানুষ গান গাইছে, শুধুই গান গাইছে হারমোনিয়ামে, সেটি যেমন শুনতে ভালো লাগবে, তার সাথে আরও যখন মিউজিক তাতে যোগ হবে, সেটা শুনতে আরও বেশি ভালো লাগবে। তাহলে সেটা আবৃত্তির ক্ষেত্রে নয় কেন? কেন সেটার ক্ষেত্রে পরিবর্তন? অবশ্যই আবৃত্তি শিল্পকে পঙ্গু করে দিচ্ছে না, মানে এটা একান্ত আমার ব্যক্তিগত বিষয় যে আমি মতামত। ওই পঙ্গু করে দিচ্ছে না, কিন্তু হ্যাঁ, কখনোই সেটা লক্ষ্য রাখতে হবে যাতে আবহের মানে যে ব্যবহার, সেটা কখনোই এতটা হবে না যেটা আমার শব্দগুলোকে বা আবৃত্তি শিল্পীর বলাটাকে ছাপিয়ে যাবে। মানে আবহটা যথোপযুক্ত এবং অবশ্যই, অবশ্যই, আপনি মনে করেন একদম। সেই বার্তা আমাদের শ্রোতা বন্ধুদের কাছে যাচ্ছি। এবং আমি আরো একটা কথা নিয়ে থাকবো, আমরা নজরুলের কবিতা শুনলাম, ঠিক তেমনই আরেকটি যে কবি, তার কথা না বললেই নয়, যেমন নজরুল দুই বাংলার, আসলে কবির তো কোনো দেশ, রাষ্ট্র, গণ্ডি, সীমানা হয় না, একদমই নয়, এটা বিশ্বের সমগ্র জাতির কবি। অবশ্যই। ফলত তবুও আমরা ওই কাঁটা তারের একটা বেড়া আমাদেরকে এপার বাংলা ওপার বাংলার শব্দগুলোকে প্রয়োগ করতে বাধ্য করে কোনো একটা জায়গায় গিয়ে, একটা বিভেদের অস্পৃশ্য সীমারেখা। অবশ্যই। কিন্তু তৎসত্ত্বেও আমরা যারা আবৃত্তি গান বাজনার সঙ্গে যুক্ত, অর্থাৎ শিল্পীর কাজই কিন্তু এই বিভেদ প্রাচীরটাকে তুলে, ঠিক ঠিক। তেমনই একজন কবি আমার অত্যন্ত প্রিয়, কবি জীবনানন্দ দাশ। শুধু আপনার নয়, সকলের অত্যন্ত প্রিয় কবি। রবীন্দ্র পরবর্তীতে সকলেরই অন্তরের অন্তঃস্থলের কবি, কবি জীবনানন্দ দাশ। আর তার সৃষ্টি যেগুলো তিনি করে গেছেন, আমার তো মনে হয় যে এক কিছুদিন আগেই একটা জার্নাল পড়ছিলাম, এক রাশিয়ান লেখক লিখেছেন যে জীবনানন্দ দাশের যে কোনো একটি কবিতা নোবেল পাওয়ার যোগ্য। মানে আপনি র্যান্ডমলি একটা কবিতা পিক আপ করতে পারেন, তার অবশ্যই পড়ে তার মনে হয়েছে, অর্থাৎ এমন একজন মানুষ, সেই মানুষটার কিছু হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুলতারে কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমন দেখেছি তারে অন্ধকারে, বলেছি সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন,
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। আমরা ছিলাম বাচিক শিল্পী শ্রীমতী সুকন্যা রায় মহাশয়ের সঙ্গে। অবশ্যই আগামী দিনেও থাকবো এই পর্বে কবিতার এবং কথার অনেক অনেক দাবি নিয়ে। বিদায়বেলা অবশ্যই ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে আমাদের সেই শুভ ইচ্ছা কফি মগ আমরা তুলে দিলাম শিল্পীর হাতে এই পর্বে। থাকছে শিল্পীর জন্য মেডেল। সেই শুভ ছোঁয়া রয়ে মিশে থাকুক এই পর্বে আমাদের সঙ্গে। আমরা শিল্পীর হাতে তুলে দিচ্ছি একটি সম্মাননা পত্র। আগামী দিনেও অবশ্যই উনিও আমাদের সঙ্গী হবেন, আমাদের পথ চলার সারথি হবেন এই প্রত্যাশায়, এবং একটি গিফট কুপন ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে।